হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। সো অনেকেই ক্লাসে চলে আসছেন, তারা একটু রেসপন্স করবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। রোকসানা খাতুন আপু চলে আসছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কাজী লিজা শাহাদেব কুন্ডু ভাই চলে আসছেন, গুড টাইম ব্রাদার। মোহাম্মদ আবু সাহেদ ভাই চলে আসছেন। সো আশা করি সবাই ক্লাসে চলে আসছেন, নমস্কার দিয়েছেন। সো আমরা আজকে যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ফিফথ ফেজের ক্লাস শুরু করতে যাচ্ছি, পঞ্চম ধাপের ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। হাঁটি হাঁটি পা পা করে আমরা আমাদের ইংলিশ 3-in-1 কোর্সের একেবারে পঞ্চম ধাপ অর্থাৎ পঞ্চম ফেজে চলে আসছি। ক্লিয়ার বলেছেন? ওকে, সো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করতে পারি। তো চলুন শুরু করি। ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। ওকে, সো আমরা ক্লাস করছিলাম ইংলিশ 3-in-1 কোর্সের এবং আজকে আমরা ক্লাস করব আমাদের ইংলিশ 3-in-1 কোর্সের ফিফথ ফেজ অর্থাৎ পঞ্চম ধাপে ক্লাস। পঞ্চম ধাপে আমরা কী নিয়ে আলোচনা করব? পঞ্চম ধাপের আলোচনার টপিকস হচ্ছে অনেকগুলো টপিকস, বিবিধ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব কনজাংশন। সো ইংলিশে এই কনজাংশনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে ইংলিশ ভাষায়। এই কনজাংশন বা কানেক্টরস বলা হয়। সো আমরা এটাকে কনজাংশন বলতে পারি, আবার আমরা বলতে পারি এগুলো হচ্ছে কি কানেক্টরস। অনেকে কানেক্টরস বলেন, অনেকে কনজাংশন বলেন। তো এখানে খেয়াল করুন, কানেক্টরস এবং কনজাংশনের ভিতরে আবার একটা পার্থক্য আছে। কানেক্টরস মানে হচ্ছে কি সবাই যারা কানেক্ট করে তারাই হচ্ছে কি কানেক্টরস। যারা কানেক্ট করে মানে যেসব শব্দ কোনো একটা জিনিসকে, কোনো একটা ফ্রেজকে, কোনো একটা ক্লজকে কানেক্ট করে তারাই হচ্ছে কি কানেক্টর। সো কানেক্টরের মধ্যে কিন্তু অনেক জিনিস থাকতে পারে। কানেক্টর হচ্ছে যারা কানেক্ট করে, সংযোগ স্থাপন করে। তো সেক্ষেত্রে আপনার রিলেটিভ প্রোনাউনও আসতে পারে। রিলেটিভ প্রোনাউনও কি এক ধরনের কানেক্টর, কিন্তু রিলেটিভ প্রোনাউন কিন্তু কনজাংশন না। একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। দেখুন, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা প্রোনাউন, কিন্তু এটা কিন্তু কনজাংশন না, কিন্তু এটাকে আপনি কানেক্টর বলতে পারেন। সো কানেক্টর মিনস এভরিথিং উইচ কানেক্টস সামথিং। কানেক্টর হচ্ছে কি এমন কিছু যেটা কানেক্ট করে। বাট কানেক্টর বলতে আমরা এরকম কানেক্ট করে সবাইকে বলি, কিন্তু রিলেটিভ প্রোনাউন কনজাংশন না। কনজাংশন ওয়ান কাইন্ডস অফ কানেক্টর। কনজাংশন কি একটা কানেক্টরের প্রকারভেদ, একটা প্রকার। বাট কানেক্টর বলতে আমরা সবাইকে বুঝি। তো আমরা এটা এইভাবে বলতে পারি যে কানেক্টর মিনস অর্থাৎ সকল কনজাংশনই কি কানেক্টর। আমরা এভাবে বলতে পারি সকল কনজাংশনই কানেক্টর, কিন্তু সকল কানেক্টর কনজাংশন না। এই একটা ব্যাপারে আপনি ক্লিয়ার একটা সেন্স থাকা দরকার, নামের বোধ ব্যাপারটা, যে কনজাংশন এবং কানেক্টর ব্যাপারটার মধ্যে পার্থক্যটা কি। কানেক্টর হচ্ছে সবাই যারা কানেক্ট করে তারা, আর কনজাংশন হচ্ছে কেবল কিছু জিনিস যখন আপনার কনজাংশন হিসেবে কাজ করবে, যেটা আপনার রিলেটিভ প্রোনাউন না। রিলেটিভ প্রোনাউনও কানেক্টর হিসেবে কাজ করতে পারে। আশা করি এই ব্যাপারটা নামের যে একটা ব্যাপার আছে সেটা বুঝতে পেরেছি। সো আমরা আজকে আলোচনা করব কানেক্টরস নিয়ে, এবং কানেক্টরসের মধ্যে যে ব্যাপার একটা ছিল অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি ফার্স্ট ফেজে আলোচনা করে ফেলেছি। সে কারণে আমরা রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলো এখানে আনবো না। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশনের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো কনজাংশন কত রকমের হতে পারে এবং কনজাংশনের সংজ্ঞা কি? কনজাংশনের সংজ্ঞা ঠিক আগের মতোই, যেটা কানেকশন প্রতিস্থাপন করে। ওকে, এমবেডেড একজন প্রশ্ন করেছেন যে এমবেডেড কোশ্চেনে যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো বসে এগুলো কি কনজাংশন? হ্যাঁ, ওগুলো কনজাংশন, ঠিক আছে। আর রিলেটিভ প্রোনাউন মিনস হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে এটার একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, ঠিক আছে।
অ্যান্টিসিডেন্ট নাই, এটা ফিউজড রিলেটিভ প্রোনাউন কিনা সেটা একবার চেক করবেন। যদি ফিউজড রিলেটিভ প্রোনাউন না হয় তাহলে সেটা কনজাংশন হতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের প্রাথমিক একটা কনসেপ্ট। এখন কনজাংশন কয় রকম হতে পারে? আচ্ছা, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে একটু পার্থক্য তুলে ধরে আশা করি ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে। রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশন, খেয়াল করেন, রিলেটিভ প্রোনাউন এবং কনজাংশনের মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই তাহলে আমরা শুরুতেই বলতে পারি যে সকল আচ্ছা, আমরা এই দুইটাকে একটু মিল দেখাই, এই দুইটাকে আমরা কি বলতে পারি? প্রথমে এই দুইটাকে আমরা কানেক্টর বলে থাকি। দুটাই কি কানেক্টর, দুটাই কানেক্ট করে, দ্যাটস ওয়াই উই ক্যান কল দিস টু এলিমেন্টস কানেক্টর। বাট আপনি যখন চিন্তা করবেন যে মানে পার্টস অফ স্পিচের কথা চিন্তা করুন, পার্টস অফ স্পিচ, তখন দেখবেন যে এই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে কি একটা প্রোনাউন, পার্টস অফ স্পিচের কি একটা প্রোনাউন। কিন্তু কনজাংশন কি? কনজাংশন একটা নিজেই একটা কি পার্টস অফ স্পিচ। কনজাংশন কি একটা নিজেই একটা পার্টস অফ স্পিচ। দেখুন এই জায়গা হচ্ছে পার্থক্য। যদি আমরা মিল বলি, কনজাংশন একটা কানেক্টর, রিলেটিভ প্রোনাউন একটা কানেক্টর। বাট আমরা যদি একটু দেখি, তাদের গঠনগত দিক দেখি, তাহলে রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটা প্রোনাউনের ক্যাটাগরি, পার্টস অফ স্পিচ, আর কনজাংশন হচ্ছে একটা কনজাংশন যেটা স্বয়ং নিজেই একটা কি পার্টস অফ স্পিচ। এই ব্যাপারটা, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন উভয়েরই কাজ হচ্ছে কানেক্ট করা, দ্যাটস ওয়াই উই ক্যান কল দিস টু টপিকস কানেক্টরস। বাট ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন, এটার অ্যান্টিসিডেন্ট থাকে, আরেকটার অ্যান্টিসিডেন্ট থাকে না, ঠিক আছে? তাহলে দেখুন আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এইখানে এই রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে, অ্যান্টিসিডেন্টকে কি করে? রিপ্রেজেন্ট করে, অ্যান্টিসিডেন্টের হয়ে কাজ করে। কিন্তু কনজাংশন এইরকম কোনো কিছু করে না, কোনো অ্যান্টিসিডেন্টের হয়ে কাজ করে না। অ্যান্টিসিডেন্ট নিয়ে অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে রিলেটিভ প্রোনাউন বসে, কিন্তু কনজাংশন কখনই বসে না। এক্ষেত্রে দেখুন রিলেটিভ প্রোনাউন টপিক্সটা যেমন পড়েছেন, সেই ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বের ক্ষেত্রেও কিন্তু সেম কথা হবে, কিন্তু রিলেটিভ অ্যাডভার্বের টপিক্সটা আবার কি হবে? রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এটার পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্বের পার্টস অফ স্পিচ এটা অ্যাডভার্ব এবং এটার অ্যান্টিসিডেন্ট আছে, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, এবং আরেকটা আপনারা শিখেছিলেন একদম ফার্স্ট ফেজে, মনে আছে কিনা দেখুন, আরেকটা আমরা শিখেছি রিলেটিভ কি? রিলেটিভ অ্যাজেক্টিভ। তো সেটার পার্টস অফ স্পিচ কি? সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। তার মানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাজেক্টিভ, এরা তিনটাই কি এখানে? তিনটাই আপনার, প্রথমটা পার্টস অফ স্পিচ প্রোনাউন, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব, তৃতীয়টা হচ্ছে অ্যাজেক্টিভ, বাট এরা কানেক্ট করে বিধায় আমরা এদেরকে কানেক্টর বলে থাকি। আর এদিকে কনজাংশনগুলো হচ্ছে কারা? যেমন আমরা এমবেডেড কোশ্চেনে কিছু ব্যবহার করেছিলাম, তারপর আমরা অ্যাজ, তারপর সিন্স, এই যে শব্দগুলো ব্যবহার করেছি এগুলোকে আমরা কনজাংশন বলছি। এই কনজাংশনগুলো কোনো অ্যান্টিসিডেন্ট গ্রহণ করে না, ক্রস, কিন্তু এরা কানেকশন রক্ষা করে বা কানেক্ট করে, সেই কারণে আমরা এগুলোকে কনজাংশন বলছি। এবং আমরা একটা কথায় সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে কি সকল কনজাংশনকে আমরা কানেক্টর বলতে পারি, ঠিক আছে? সকল কনজাংশনকে আমরা কানেক্টর বলতে পারি, কিন্তু সকল কানেক্টর কনজাংশন নয়। এই সেন্টেন্সটা হচ্ছে মাস্টার একটা সেন্টেন্স। এই বাক্যটাকে আপনার ফিল করতে হবে যে সকল কনজাংশনকে আমরা কানেক্টর বলতে পারি, কিন্তু সকল কানেক্টর কনজাংশন নয়। কেন নয়? কারণ কনজাংশন নিজেই একটা পার্টস অফ স্পিচ, বাট বাকি আরও যারা কানেক্ট করে তারা প্রোনাউন হতে পারে, রিলেটিভ প্রোনাউন হতে পারে, তারা রিলেটিভ অ্যাডভার্ব হতে পারে, তারা রিলেটিভ অ্যাজেক্টিভ হতে পারে, ওকে? এগুলো পার্টস অফ স্পিচ হিসেবে তারা নিজেরা বসতে পারে। সো এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার, এবং রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ অ্যাডভার্ব কি, রিলেটিভ অ্যাজেক্টিভ কি, এগুলো আমরা একদম ফার্স্ট ফেজে একের ই ক্লাসে আলোচনা করেছি, আমরা এখানে আর দীর্ঘায়িত করব না, ওকে? আমরা এখন চলে যাব কনজাংশনে। সো আমরা বলছি কনজাংশনের মধ্যে, কনজাংশন হচ্ছে নিজেই একটা পার্টস অফ স্পিচ। এই নিজের পার্টস অফ স্পিচটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি শুরুতেই, ঠিক আছে? সো কনজাংশনকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কয়টা ক্যাটাগরিতে?
4টা ক্যাটাগরিতে। তাহলে দেখুন প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং। 2 নাম্বারটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। দেখুন আমি একটু স্পেস করে করে উচ্চারণ করতেছি, সাবঅর্ডিনেটিং একসাথেও করতে পারেন, আবার আমি একটু বোঝার সুবিধার্থে সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। তারপর হচ্ছে কোরিলেটিং, কোরিলেটিং কনজাংশন। দেখুন কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কোরিলেটিং কনজাংশন, ঠিক আছে। এবং আরেকটা কনজাংশন আছে, যদিও এটাকে আমরা কনজাংশন বলি না, কিন্তু এটা অনেকটাই কনজাংশনের মতো, যেটা আমরা অলরেডি শিখে আসছি, সেটা হচ্ছে কি কনজাংটিভ অ্যাডভার্ব। দেখুন এটা কিন্তু কনজাংশন না, কিন্তু অনেকটাই কনজাংশনের মতো, কিন্তু এটার আলাদা একটা নাম হয়, সেটা হচ্ছে কি কনজাংটিভ অ্যাডভার্ব। এখানে কনজাংটিভ অ্যাডভার্ব, এটার পার্টস অফ স্পিচ কি? এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডভার্ব, এটা কিন্তু কনজাংশন না। এটা কনজাংশনের মতো, তাই আমরা এখানে আলোচনা করতে পারি, যদিও এটা আমরা আলোচনা করে ফেলেছি কনজাংটিভ অ্যাডভার্ব 3rd ফেজে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এটা আলোচনা করব না। আমরা যেগুলো করব সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং হচ্ছে কোরিলেটিং কনজাংশন। তো এখানে দেখুন আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও সহজে বুঝবেন। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস মানে এটা মানে মনে রাখার জন্য একটা সূত্র আর কি, ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস দিয়ে আসলে কি বোঝাতে যাচ্ছি? ফ্যান ভয়েস দিয়ে বোঝাতে যাচ্ছি এফে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এনতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসে হচ্ছে সো। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি লিমিটেড, সে কারণে আমরা এটা মুখস্থ করলেই হবে ফ্যান ভয়েস। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কি? সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো তেমন একটা লিমিটেড না, তবে অনেকগুলো আছে, সে কারণে আমরা এগুলোকে তার ব্যবহারের উপর ভিত্তি করে, ডিপেন্ড করে আমরা এগুলোকে ব্যবহার দেখে চিনবো যে এটা সাবঅর্ডিনেটিং নাকি অন্য কিছু। অ্যাজ, অলদো, সিন্স, হ্যাঁ। তারপর ক্ষেত্র বিশেষে ওয়েন, কারণ ক্ষেত্র বিশেষে বললাম কেন? কারণ ওয়েন কনজাংশন হতে পারে, আবার কি ওই যে রিলেটিভ অ্যাডভার্বও মেকিং করতে পারে, ঠিক আছে, সে কারণে আমরা এটাকে ক্ষেত্র বিশেষে বলছি। সো এগুলো হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে গেল, সাবঅর্ডিনেটিং গেল, রইল কি কোরিলেটিং। কোরিলেটিং কারা? কোরিলেটিং হচ্ছে আপনার যেগুলো যৌগিক, মানে দুটি শব্দ মিলে কনজাংশন হয়। যেমন এখানে একটা শব্দ কনজাংশন, এখানে একটা শব্দ কনজাংশন, কিন্তু কোরিলেটিং হচ্ছে কি যৌগিক, যেখানে দুটি শব্দ মিলে কনজাংশনে কাজ করে। যেমন দেখুন আমরা অনেক সময় এরকম পড়েছি যে নাইদার নর, নাইদার ডট 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 নর, নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। এই যে আমরা এরকম যৌগিক কনজাংশন দেখি সেন্টেন্সে, ওইগুলোকে বলা হয় কোরিলেটিং। কোরিলেটিং, কোঅর্ডিনেটিং, এই দুটার মধ্যে কি সম্পর্ক? কি সেম না? দেখুন মানে নামে এখানে আপনার কি আছে? কো শব্দটা আছে, আবার এইখানেও কো শব্দটা আছে, তার মানে দুটার কাজ একই, বাট তারা গঠনগতভাবে একটু ভিন্ন। কোঅর্ডিনেটিং হচ্ছে সিঙ্গেল, আর কোরিলেটিং হচ্ছে কি ডাবল, মানে দুইটা শব্দ যখন মিলে কনজাংশনে কাজ করে তখন আমরা সেটাকে কোরিলেটিং বলি। আর যখন একটি সিঙ্গেল শব্দ এই কনজাংশন হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা কোঅর্ডিনেটিং বলি। কিন্তু শব্দ যখন কো হওয়ার কারণে দুটার গঠনই কি একই, দুটার কাজ একই। আর সাবঅর্ডিনেটিং মানে হচ্ছে কি, সাব শব্দটার অর্থ হচ্ছে কি মানে নির্ভর, সাব মানে আমার নিচের কেউ, ঠিক আছে, যারা আমার উপর নির্ভর করে তাদেরকে আমরা সাব দিয়ে বলি, ঠিক আছে, সাব লেফটেন্যান্ট, সাব ইন্সপেক্টর, এগুলো বলি যখন তারা মানে একটু নিচু লেভেলের, যারা ডিপেন্ডেন্ট। সাবঅর্ডিনেটিং তার মানে এরা সবসময় ডিপেন্ড করবে,
এরা অন্যের উপর ডিপেন্ড করবে, এরা স্বাধীন না, সাব ইন্সপেক্টরের মতো, ঠিক আছে? এরা ইন্সপেক্টর না, সাব ইন্সপেক্টর, মানে ইন্সপেক্টরের উপর মানে ডিপেন্ড করে, অন্য কিছুর উপর ডিপেন্ড করে। এই হলো মানে মোটামুটি কনজাংশনের 3টা ক্যাটাগরি, অনেকে হয়তো এগুলো ভালো জানেন। তারপর আমি আমার কোর্সের আলোকে, আমাকে যেহেতু প্ল্যান ওয়াইজ আমাকে আলোচনা করতে হবে, সেজন্য আমি একদম শুরু থেকেই করছি, ঠিক আছে? কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কো রিলেটিং কনজাংশন নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা একটু পরিচয় আমরা দেখিয়েছি, এখন আমরা এটার কাজ নিয়ে একটু আলোচনা করবো, যে এগুলো আসলে কিভাবে কাজ করে, মানে ওদের কাজটা কি, কিভাবে ওরা কাজ করবে, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু এখন আলোচনা করব। তো আমরা আসি এবার এদের কাজ নিয়ে। দেখুন, কনজাংশনের কাজ হচ্ছে কানেকশন তৈরি করা, ঠিক আছে? কানেকশন তৈরি করা। এখন কোঅর্ডিনেটিংয়ের তাহলে কি কাজ? তারা কানেকশন করবে, তাহলে কার মধ্য থেকে তারা কানেকশনটা করবে, ঠিক আছে? সেই ব্যাপারটা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। কো মানে হচ্ছে কি সমান জাতীয়, ঠিক আছে? সহকারী, ঠিক আছে? সমান বা সহকারী আমরা বলি না? সো সহকারীরা কি হয়? সমান হয়। আপনাকে যারা সাহায্য করে তারা সমান প্রকৃতির হয়। কোঅর্ডিনেটিং, সমান সমান যে সম্পর্ক হবে সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং, অসমান যে সম্পর্ক হবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। খেয়াল করুন, আমরা যদি কোনো একটা রূপকভাবে কোনো উদাহরণ দিই, যেমন রাজা প্লাস রাজা, এরা কি সমান? রাজা রাজা, রাজা এবং রাজা যদি একত্রে সংযুক্ত হয় তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব। আবার হতে পারে কি প্রজা প্রজা, তার মানে প্রজা প্রজায় কি সমান? প্রজা প্রজা কি সমান, তার মানে এরা সেম প্রকৃতির, সেম বংশধরের। তো কানেকশন, ওই যে ফ্যান বয়েস দিয়ে আপনি যাদের একসাথে অ্যাড করবেন তারা সব সময় রাজা রাজা, প্রজা প্রজা, এরকম হতে হবে। তো আমরা বলছিলাম এটার সাথে সম্পর্কের মিল আছে, কাজের মিল আছে কোনটার? আমরা বলছিলাম যে এটার সাথে কাজের মিল আছে কো রিলেটিং কনজাংশনের। সো কো রিলেটিং কনজাংশনও সেম, অর্থাৎ কো রিলেটিং কনজাংশনের কাজও কি সেম প্রকৃতির, অর্থাৎ রাজা রাজা প্রজা প্রজা, রাজা রাজা প্রজা প্রজা, রাজা রাজা প্রজা প্রজা। তার মানে এই কাজটা হচ্ছে তারা সেম প্রকৃতির জিনিসের সাথে এই কনজাংশনগুলো বসবে, সেম প্রকৃতির জিনিসের সাথে এই কনজাংশনগুলো বসবে। তাহলে এটা কি? এটা হচ্ছে ভিন্ন। এটা কি? এটা হচ্ছে ভিন্ন, অর্থাৎ একদিকে হবে রাজা, আরেকদিকে হবে প্রজা। এদিকে যদি প্রজা হয় তাহলে এদিকে হবে রাজা। তার মানে কি? তার মানে হচ্ছে রাজা হবে স্বাধীন, প্রজা হবে ডিপেন্ডেন্ট। এই প্রজার সাথে রাজার যে সম্পর্ক করা হচ্ছে বিপরীত জাতের, বিপরীত ধর্মের, বিপরীত গোষ্ঠীর, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ। সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে রাজা প্রজা, রাজা প্রজা, ঠিক আছে? সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ হচ্ছে কি ভিন্ন মেরুর, ভিন্ন প্রকৃতির, ভিন্ন গোষ্ঠীর সাথে সম্পর্ক রক্ষার জন্য এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের আবিষ্কার হয়েছে। সেই সাথে এই ভিন্ন জাতের, ভিন্ন মতের সম্পর্ক আর কে কে করে? ওই যে আমরা রিলেটিভ প্রোনাউন পড়ে আসছি, রিলেটিভ প্রোনাউন তারাও কি করে? রাজা প্রজা, প্রজা রাজা, এরকম ভিন্ন ক্যাটাগরির সাথে সম্পর্ক করে। রিলেটিভ প্রোনাউন শিখেছি, রিলেটিভ অ্যাডভার্ব এবং কি রিলেটিভ অ্যাজেক্টিভ, এরাও এই কাজগুলো করে, ঠিক আছে? তার মানে আমরা এখানে দেখাতে চাচ্ছি যে, হ্যাঁ আমরা এক্সাম্পলে আসতেছি, ঠিক আছে? তার মানে কি বোঝাতে চাচ্ছি যে এখানে রাজা প্রজা বলতে একটা ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্ক, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট ক্লজের সম্পর্ককে বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েও হতে পারে, আবার কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং কি রিলেটিভ অ্যাজেক্টিভ দিয়েও রাজা প্রজা, প্রজা রাজা, অর্থাৎ ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের সম্পর্ক হতে পারে। তবে বুঝতে হবে কোনটা কনজাংশন, কোনটা রিলেটিভ প্রোনাউন, কোনটা রিলেটিভ অ্যাডভার্ব, কোনটা অ্যাজেক্টিভ। বুঝবো কীভাবে? এগুলোর অ্যান্টিসিডেন্ট থাকবে, এগুলোর কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না। সাবঅর্ডিনেটিং কনজাংশনের কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না, বাট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাজেক্টিভের কী থাকবে? অ্যাজেক্টিভ থাকবে, ঠিক আছে? আর এদিকে দেখুন, কোঅর্ডিনেটিংয়ের হচ্ছে কি তারা সেম প্রকৃতির হবে, সেম প্রকৃতির। এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট
কোনো কিছুই নাই, সবাই কি সমান, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট এটাও ইন্ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট এটাও ইন্ডিপেন্ডেন্ট। তার মানে যদি দুটি ক্লজ কানেকশন ঘটায় তাহলে দুটাই কি ইন্ডিপেন্ডেন্ট হবে, দুটাই কি ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন রাজা প্রকৃতির ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আবার প্রজা প্রকৃতির ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। এখন প্রজায় প্রজা যদি বন্ধুত্ব করে তাহলে প্রজা আরেক প্রজার উপর কি সবসময় স্বাধীন, এরা কিন্তু ডিপেন্ডেন্ট না, কারণ কোনো প্রজা প্রজার উপর ডিপেন্ড করে না, রাজা আরেক রাজার উপর ডিপেন্ড করে না। তার মানে এরা কি যখন মানে সম্পর্ক প্রতিস্থাপন করবে তখন ইন্ডিপেন্ডেন্ট 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 ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এখানে কোনো ডিপেন্ডেন্টের অস্তিত্ব নাই, সবাই ইন্ডিপেন্ডেন্ট। এখানেও কোনো ডিপেন্ডেন্টের অস্তিত্ব নাই, এখানে সবাই ইন্ডিপেন্ডেন্ট। তবে পার্থক্য হচ্ছে যে এই জায়গায় আপনি ক্লজও আনতে পারেন, আবার কি আনতে পারেন, ফ্রেজও আনতে পারেন। ফ্রেজ প্লাস ফ্রেজ কানেকশন করতে পারবেন, আবার ক্লজ প্লাস ক্লজ কানেকশন করতে পারবেন, আবার সিম্পলি ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস আরেকটা ওয়ার্ড আপনি কানেকশন করতে পারবেন। তার মানে ফ্রেজ প্লাস ফ্রেজ, ফ্রেজ প্লাস ফ্রেজের কানেকশন করতে পারবেন, ক্লজ প্লাস ক্লজ, ওয়ার্ড প্লাস ওয়ার্ড। বাট এখানে আপনি এই সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডজেক্টিভের সময় আপনি কিন্তু এটা আর পারবেন না, মানে এই জায়গায় কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। কোনটা? এইখানে শুধু ক্লজ কানেকশন হবে, এখানে শুধু কি ক্লজ, এখানে কেবল ক্লজের কানেকশন হবে, কোনো ফ্রেজের হবে না, কোনো ওয়ার্ড ক্যাটাগরির কেউ কানেকশন করতে পারবে না, ঠিক আছে? বাদ বাকিগুলোতে এটা আর এটা কি সেম। তার মানে এই দুইটার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, বাট সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এখানে যে আপনি রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ পড়েছেন এগুলো ক্লজের সাথে কানেক্টেড ঘটায়, কোনো ফ্রেজের সাথে না, কোনো সিম্পল ওয়ার্ডের সাথে না। এটা হচ্ছে মোটামুটি কনজাংশনের একটা বেসিক আইডিয়া। আমরা এখন প্রথমে কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যাপারে একটু আলোচনা করব, তারপর সাবঅর্ডিনেটিং, তারপর হচ্ছে কোরিলেটিং ধীরে ধীরে, ঠিক আছে? তো আমরা বলছিলাম কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে কি, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হচ্ছে ফ্যান, বয়েস, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো, ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যান্ডের ব্যবহারটা আসি, যে অ্যান্ডকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো আমরা বলছিলাম এগুলো ওয়ার্ড টু ওয়ার্ড কানেকশন হয়, যেমন নাউন প্লাস নাউন কানেকশন ঘটানোর ক্ষেত্রে অ্যান্ড ব্যবহৃত হতে পারে, ঠিক না? টেলিভিশনস অ্যান্ড কম্পিউটার্স আর ডমিনেটিং আওয়ার ডেইলি লাইফ, এই অ্যান্ড দিয়ে দেখুন এখানে টেলিভিশন একটা নাউন, কম্পিউটার্স একটা নাউন, তার মানে এখানে ওয়ার্ড টু ওয়ার্ড কানেকশন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ডের মাধ্যমে। ভার্ব প্লাস ভার্বেরও কানেকশন হতে পারে, ওই যে ওয়ার্ড বললাম, এই ওয়ার্ড আপনার বিভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। তো আই হ্যাভ টু শাওয়ার অ্যান্ড চেঞ্জ, ঠিক আছে? অ্যান্ড চেঞ্জ, দেখেন শাওয়ার এটা হচ্ছে একটা ভার্ব, চেঞ্জ হচ্ছে একটা ভার্ব, দুটি ভার্ব অ্যান্ড দিয়ে কানেকশন হয়েছে। অ্যাজেক্টিভ টু অ্যাজেক্টিভ আর একটা অ্যাজেক্টিভের সাথে কানেকশন হতে পারে, যেমন দ্য ফটোস আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শব্দ দুটো হচ্ছে কি অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভকে অ্যান্ড দিয়ে কানেকশন করেছি। ফ্রেজ প্লাস ফ্রেজ, মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই ফাদার্স ফাদার, তাহলে দেখুন মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে একটা নাউন ফ্রেজ, অ্যান্ড মাই ফাদার্স ফাদার, আমার বাবার বাবা, তাহলে এটা আরেকটা ফ্রেজ, দুটি ফ্রেজ একসাথে অ্যান্ড দিয়ে কানেকশন হয়েছে। ভার্ব প্লাস ভার্ব কানেকশন হতে পারে, প্রিফিক্স প্লাস প্রিফিক্সও কানেকশন হতে পারে, যেমন দ্য হাউজেস ওয়ার আ মিক্স অফ প্রি অ্যান্ড পোস্ট ওয়ার বিল্ড, প্রি অ্যান্ড পোস্ট, তার মানে সাফিক্সকেও আপনি কী করতে পারেন, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেকশন করতে পারেন। তবে উভয় সাফিক্স হতে হবে, উভয় ভার্ব হতে হবে, উভয় মানে একটা ভার্ব আর একটা নাউন এরকম কিন্তু কখনই হবে না, ঠিক আছে? দুটাই সেম ক্যাটাগরির হতে হবে, রাজা রাজা অথবা প্রজা প্রজা হতে হবে, ঠিক আছে? এখন দেখুন সেন্টেন্স প্লাস সেন্টেন্স, যেটাকে আমরা ক্লজ প্লাস ক্লজ বলতে পারি, যেমন ইট ইজ কোল্ড আউটসাইড, বাইরে অনেক ঠান্ডা, অ্যান্ড আই ক্যান ফাইন্ড মাই কোট, আমি আমার কোটটিকে খুঁজে পাচ্ছি না। ইটস কোল্ড আউটসাইড, এটা একটা সেন্টেন্স, স্বাধীন একটা বাক্য। আই ক্যান ফাইন্ড মাই কোট, আমি আমার কোটটাকে খুঁজে পাচ্ছি না, এটা স্বাধীন আরেকটা বাক্য। এই দুটি স্বাধীন বাক্যের সাথে মিলল কি অ্যান্ড দিয়ে। এটা হচ্ছে মোটামুটি কোঅর্ডিনেটিং কনজাংশনের বেসিক আইডিয়া, অ্যান্ড দিয়ে, ঠিক আছে? এখন একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কি যে অ্যান্ডের আগে কমা হচ্ছে, কখন কমা হবে কখন কমা হয় না, এই ধরনের একটা ব্যাপার আছে। সো সেই ব্যাপারটাকে আমরা লিখলাম কি, কমা বিফোর অ্যান্ড,
দ্যাট জয়েন্টস টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যখন দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করবে তখন এই ফ্যান ভয়েসের যে কনজাংশনগুলো আছে সেই কনজাংশনের আগে একটা কমা ইউজ করতে হয়, ঠিক আছে? এটা একটা রুলস, এটা একটা প্রচলিত নিয়ম। অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যখন ক্লজ টু ক্লজ কানেক্ট করে তখন একটা কমা দিতে হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ফ্রেজ টু ফ্রেজ, নাউন টু নাউন, ভার্ব টু ভার্ব কানেকশন করার ক্ষেত্রে কোনো কমা ইউজ করতে হয় না। শুধু যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করে তখন আপনি অ্যান্ডের আগে বা এখানে যে ফ্যান ভয়েস অর্থাৎ ফর, ইয়েট, সোকে আপনি কনজাংশন হিসেবে ব্যবহার করবেন তখন আপনি একটা কমা ইউজ করবেন। তাহলে এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। ফর দিয়ে এক্সাম্পল দিন। হ্যাঁ, আমি শুরুতেই অ্যান্ড নিয়ে আসি, তারপর ধীরে ধীরে এখানে আসবো, ঠিক আছে? তো আমরা অ্যান্ডের ব্যাপারে বলেছি, তবে এইখানে একটা ইউএসএ এবং ইউকের একটা রুলস আছে, সেটা হচ্ছে কি যখন আপনি ছোট ছোট শব্দ, অনেকগুলো শব্দকে আপনি যখন অ্যাড করেন, অনেকগুলো শব্দ যেমন বার্গার, শেক অ্যান্ড ফ্রাইস, এখানে দেখুন তিনটা শব্দকে যখন আপনি একসাথে পরপর সংযুক্ত করেন তখন ইউএসএর রুলস অনুযায়ী শেষের অ্যান্ডের আগে একটা কমা হয়, বাট ইউকের রুলস অনুযায়ী কোনো কমা হয় না শেষের আগেরটা। দেখুন এই ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা? মানে যখন আমরা কোনো একটা লিস্ট আইটেমস অ্যাড করি, কোনো লিস্ট বা আইটেমস অ্যাড করি আর কি, সেক্ষেত্রে লিস্ট বা আইটেম তখন ইউএসএ এবং ইউকের একটা রুলস আর কি। যেমন ধরেন আপনি বললেন যে আই লাভ আইসক্রিম, তারপর কমা দিয়ে আপনি সাজাচ্ছেন যে আই লাভ আইসক্রিম, তারপর বললেন যে বার্গার অ্যান্ড ধরেন লিখলাম চটপটি, বাংলাদেশি খাবার চটপটি। এখন দেখুন এই যে তিনটা শব্দ আপনি লিখেছেন না, এরকম লিস্ট করার ক্ষেত্রে ইউকেতে এই অ্যান্ডের আগে কোনো কমা হয় না, ঠিক আছে? কোনো কমা দেওয়া হয় না, কিন্তু আপনার ওই আমেরিকান স্টাইলে এইখানে একটা ছোট করে একটা কমা হয়, ছোট করে একটা কমা দিতে হয়। মানে এটা আমেরিকান স্টাইল আর ইউকে স্টাইল, জাস্ট এটা হচ্ছে পার্থক্যটা, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই ব্যাপারটা দেখুন, খেয়াল করেন। তো একজন প্রশ্ন করেছেন যে কমার পরিবর্তে কি আমরা এই যে চিহ্নটা দিতে পারবো, এই যে এই চিহ্নটা দেখুন, এই চিহ্নটা আপনি কমার পরিবর্তে দিতে পারবেন না যখন কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করেন। দেখুন কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করলে আপনি এই চিহ্ন দিতে পারবেন না। এই চিহ্ন দিয়ে আপনি লিখতে পারবেন, তখন আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন দিতে পারবেন না। মনে রাখবেন এটা কিন্তু মারাত্মক ভুল, ঠিক আছে? এই চিহ্ন আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করে দিতে পারবেন না, এটা একটা ভিন্ন ক্যাটাগরির একটা সিম্বল। এটা কেবল আপনি কনজাংটিভ অ্যাডভার্ব অ্যাড করে দিতে পারেন, কনজাংটিভ অ্যাডভার্ব অ্যাড করে দিতে পারেন। এটা মূলত দুটি বাক্যকে সেপারেট করার জন্য ব্যবহৃত হয়, এবং এটা আসলে এটাকে আরেকটা নাম দিতে পারেন, এটাও একটা কি কোঅর্ডিনেটিং কনজাংশনের ভিন্ন একটা রূপ। অর্থাৎ যেখানে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি শুধু এই চিহ্নটা দিয়ে দিয়ে আপনি সেন্টেন্স লিখতে পারেন, ঠিক আছে? এই চিহ্ন এবং কমা কিন্তু এক না, আশা করি বুঝাতে পেরেছি। এই চিহ্ন আমরা কোথায় দিয়েছিলাম? কনজাংটিভ অ্যাডভার্ব অ্যাড করার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম, এবং এই চিহ্নটার মানে হচ্ছে আপনি সেন্টেন্স থেকে বিরতি, মানে সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্স সেপারেট, ভিন্ন সেন্টেন্স, সেক্ষেত্রে এটা দিলে আপনি কখনোই কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যাড করতে পারবেন না। এটাই একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রতীক, ঠিক আছে? এটা নিজে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করে, সে কারণে ডাবল কোঅর্ডিনেটিং কনজাংশন আপনি ইউজ করতে পারবেন না। এটাও দিলেন, আবার ফ্যান ভয়েস থেকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিলেন, হবে না, ঠিক আছে? এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। সো আমরা যাচ্ছি যে আমরা ফর, কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ফর কখন ব্যবহৃত হয়। মনে রাখবেন ফরের ব্যাপারটা এখন খুব একটা প্রচলিত না, ফরের ব্যবহারটা কি এখন আর তেমন একটা প্রচলিত না ফরের ব্যবহার। কারণ ফর যে হিসেবে ব্যবহৃত হয় সেটার এখন বিকল্প অর্থ হচ্ছে কি বিকজ, ঠিক আছে? খুব একটা ব্যবহৃত হয় না, তার মানে যে ব্যবহার উঠে গেছে তা না, ঠিক আছে? ফর কি হিসেবে ব্যবহৃত হয়? অনেকটাই বিকজের মতো কাজ করে। অ্যাজ এ কনজাংশন ফর মিনস দ্য সেম অ্যাজ বিকজ,
কিন্তু বিকজ হচ্ছে কনজাংশন। কি ধরনের কনজাংশন? বিকজ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর ফর হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, না, একজন জিজ্ঞাসা করেছেন যে রাবিদ ভাই, না, ফ্যান বয়েস হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংটিভ অ্যাডভার্ব না। কনজাংটিভ অ্যাডভার্ব এবং ফ্যান ভয়েস গুলিয়ে ফেলতেছেন। আমরা কোর্সটা এত মানে ধীরে ধীরে নিচ্ছি, তারপরও গুলিয়ে ফেলতেছেন ব্যাপারগুলো। দেখুন, আমরা এখন আসছি ফরকে আমরা কিসে ব্যবহার করব? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কিন্তু এক না, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। কোঅর্ডিনেটিং কনজাংশন সেম প্রকৃতির দুটি ওয়ার্ড, দুটি ক্লজ, দুটি ফ্রেজকে কানেক্ট করে। তো ফরের ব্যাপারটা অনেকটাই বিকজের মতো, কিন্তু বিকজ না। বিকজ দিলে এটা কনজাংশন, ফর দিলে এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। যেমন উই লাভ গড ফর হি ফার্স্ট লাভ আস। দেখুন, উই লাভ গড ফর, এই জন্য যে হি ফার্স্ট লাভড আস, সে আমাদেরকে প্রথম ভালোবেসেছিল। তো আমরা ঈশ্বরকে ভালোবাসি কারণ তিনি প্রথম আমাদের ভালোবেসেছিলেন। অথবা বলতে পারেন এই জন্য, মানে অনেকটা আক্ষরিকভাবে যদি আপনি খেয়াল করেন তাহলে ফর মানে হচ্ছে কি এই জন্য, এই জন্য যে তিনি আমাদেরকে প্রথম ভালোবেসেছিলেন। আর অথবা কেননা অথবা কারণ দিয়েও আপনি অনুবাদটা করতে পারেন, অনুভবটা করতে পারেন, কিন্তু ব্যাপারটা একটু ভিন্ন। উই লাভ গড ফর হি ফার্স্ট লাভড আস, মানে আমরা ঈশ্বরকে ভালোবাসি এই জন্য যে ঈশ্বর আমাদেরকে, এই জন্য যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। She was tired for she had studied all night, এই জন্য যে সে অনেক পরিশ্রম করেছে, ঠিক আছে? তো she was tired, সে অনেক ক্লান্ত ছিল, for এই জন্য she had studied all night, এই জন্য যে সে সারা রাত পড়াশোনা করেছিল, সে এখন টায়ার্ড। সো এখানে আপনি বিকজ ইউজ করে সেন্টেন্সটাকে লিখতে পারেন। এখন আপনি যদি চান তাহলে ফর ইউজ করে আপনি সেন্টেন্সটা লিখতে পারেন। ফর ইউজ করলে এখানে একটা কমা দিবেন, কারণ এটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং পুরো সেন্টেন্সটা হবে কি। আরেকটা কথা আমরা বলি নাই, সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট এবং সাথে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট করে তাহলে সেই সেন্টেন্সকে বলা হয় কি? সেই সেন্টেন্সকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এই হচ্ছে ফর দি এক্সাম্পল। ফরের ব্যবহারটা খুবই কম, মানে ফরের ব্যবহারটা উঠে যাচ্ছে আর কি। তারপরও ফর যে উঠে গেছে এরকম না, ফর দিয়ে এখন আপনি সেন্টেন্স লিখতে পারবেন, তবে সেখানে বিকজ দিয়ে লেখাটাই কি এখন বেশি প্রিফার করে ভাষাবিদরা বা ইংরেজরা। তারপর আমরা চলে আসি অরের ব্যাপারটা। অর মানে কি অথবা, এটা আমরা সবাই জানি। সো অর এবং অ্যান্ড, জাস্ট পার্থক্য হচ্ছে কোথায়? একটা অ্যান্ড মানে হচ্ছে এবং, আর অর মানে হচ্ছে কি অথবা। বাদ বাকি সব অ্যান্ডের মতোই, ঠিক আছে? যেমন ইউ ক্যান হ্যাভ কফি অর টি, ইউ ক্যান হ্যাভ কফি অর টি মানে তুমি কফি অথবা চা খেতে পারো। কফি বা চা বা কফি অথবা চা, তাহলে এইগুলোর ব্যবহারটা আসলে মানে জাস্ট অর্থটা ভিন্ন। অর মানে অথবা, অ্যান্ড মানে হচ্ছে কি এবং, এই পার্থক্য, আর কিছু না, সব একই। ইউএসএ এবং আপনার ইউকের যে কমার ব্যবহারটা সেটাও সেম, একই জিনিস, জাস্ট খেয়াল করবেন একটু, ব্যাস। আমরা চলে আসি বাটের ব্যবহারে। বাট এটাও কি অ্যান্ডের মতোই, অ্যান্ড হচ্ছে এবং, আর বাট মানে হচ্ছে কি কিন্তু। বাট মানে হচ্ছে দুটি বিপরীত জাতের বস্তু বা ফ্রেজ বা ক্লজ বা আপনার কোনো নাউন অথবা বিপরীত প্রকৃতির কোনো দুটি অ্যাডজেক্টিভ কিংবা বিপরীত প্রকৃতির দুটি ভার্ব এর সাথে কানেক্ট করে কারা? বাট এবং অ্যান্ড এই ক্ষেত্রে একই জিনিস, ঠিক না? জাস্ট অর্থটা ভিন্ন। ফ্যান বয়েস থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এক্ষেত্রে একদম মুখস্থ করে ফেলতে পারেন। যাই হোক, তো বাটের ব্যবহারটা হচ্ছে কি যে এটি আপনার দুটি ভিন্ন জাতের বস্তু, ভিন্ন জাতের কিন্তু রাজা এবং প্রজা এরকম না কিন্তু। দেখুন, বাট ভিন্ন জাতের বলতে আবার কিন্তু মানে সেন্স চেঞ্জ করে ফেলবেন না। ভিন্ন জাতের বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে ভিন্ন প্রকৃতির, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় বলি যে সে সৎ হলেও, গরিব হলেও সৎ। গরিব হলেও কি সৎ বলি না আমরা? সে গরিব কিন্তু সৎ, গরিব কিন্তু সৎ, এটা কিন্তু ভিন্ন জাতের না, এটা কিন্তু ভিন্ন জাতের না,
রাজা এবং প্রজা না, গরিব একটা অ্যাজেক্টিভ, আবার সৎ একটা অ্যাজেক্টিভ, তার মানে এরা প্রকৃতি তাদের কি সেম, অর্থাৎ রাজা রাজা সেম প্রকৃতি বোঝানোর জন্য আমরা এই ব্যাপারটা বলতেছি আর কি, রাজা রাজা সেম। অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের কানেকশন হচ্ছে, অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের কানেকশন হচ্ছে। কোঅর্ডিনেটিং ও কোরিলেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স হয়। হ্যাঁ, আরেকটা অ্যাড করতে পারেন, কোরিলেটিং কনজাংশন, বিমল পড়বে আরেকটা অ্যাড করেছেন। ওকে, সো দেখুন ব্যাপারটা, আমরা গরিব কিন্তু সৎ, এখানে থটের পার্থক্য, অর্থের পার্থক্য, কিন্তু জাতের পার্থক্য না। জাত একই, কিন্তু একটু আচরণে অনেকের অনেক ধরনের আচরণ থাকে, কেউ সৎ হয়, কেউ চোর হয়, কেউ ভালো হয়, কেউ গরিব হয়, কেউ ধনী হয়, এরকম ভিন্ন মতামত, ভিন্ন কী হতে পারে, প্রকৃতি ভিন্ন হতে পারে, কিন্তু জাত একই। এটা অ্যাজেক্টিভ, এটাও অ্যাজেক্টিভ। তার মানে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভের কানেকশন হলে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করবেন। তবে যদি এরকম প্রকৃতি ভিন্ন হয়, একজন গরিব কিন্তু সৎ, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি, যেটাকে আমরা ইংলিশে বলি বাট, বাট। ঠিক আছে, সো এটাও সিম্পল একটা ব্যবহার। আর কি হবে, অবশ্যই আপনি ওই যে অ্যান্ডের মতোই বলেছি যে এক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনাকে অবশ্যই সেন্টেন্সে ওই যে এই জায়গায় আপনার এই ক্ষেত্রে একটু মানে ভিন্ন রুলসটা হচ্ছে কি, যে এই ক্ষেত্রে আপনি কমা ইউজ করতে পারবেনই না। ঠিক আছে, কমা ইউজ করতে পারবেনই না। ঠিক আছে, কখন, যখন ওয়ার্ড ওয়ার্ড কানেকশন হয়। কি ওয়ার্ড ওয়ার্ড কানেকশন, যেমন দেখুন, দি ডগ ইজ ইয়াং, ইয়াং একটা অ্যাজেক্টিভ, আর ওয়েল ট্রেন্ড আরেকটা অ্যাজেক্টিভ, ওয়েল ট্রেন্ড। ইয়াং ওয়েল ট্রেন্ড, তার মানে এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, দুটি শব্দের কানেকশনের ক্ষেত্রে বাটের আগে কখনোই কমা হবে না। ঠিক আছে, এই ব্যাপারটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সো এটা যদি আপনার কোনো একটা ক্লজ তৈরি করে, সেক্ষেত্রেও কি, সেক্ষেত্রে কিন্তু কমা ইউজ করবে। ক্লজ মানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন গঠন করে, তখন কিন্তু ওই যে কমার যে রুলসটা, কোঅর্ডিনেটিং কনজাংশনের রুলসটা, আমরা মানে কমার রুলসটা একসাথে একটু বলে দিই। কমা কখন হবে আর কমা কখন হবে না, এই রুলসটা আমরা একটু বলি। কোঅর্ডিনেটিং কনজাংশনের ক্ষেত্রে কখন কমা হচ্ছে, কখন কমা হচ্ছে না, যখন তারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাই আসবে ফ্যান বয়েসের, তারপর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কানেকশন করে, কেবল তখনই আপনি কি করবেন, কমা ইউজ করবেন। ঠিক আছে, কেবল তখনই আপনি কমা ইউজ করবেন, এখানে এটা কমা ইউজ করবেন, কিন্তু বাদ বাকি ক্ষেত্রে আপনি কোনো কমা ইউজ করতে হবে না, কোনো কমা ইউজ করতে হবে না মানে না। তবে ব্রিটিশ এবং ইউএসের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে বাদ বাকি ক্ষেত্রেও ইউকে স্টাইলে, অর্থাৎ যুক্তরাজ্যের যে স্টাইলটা আমরা ফলো করি মাঝে মাঝে, সেইখানে আবার মানে ক্লজ ক্লজ কানেকশন ছাড়াও কি করে, কমা ব্যবহার করে, এই আর কি। সো আশা করি ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি যে কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা ফ্যান বয়েসের যারাই হোক, যদি এই পাশে একটা ক্লজ এই পাশে একটা ক্লজ কানেকশন করে, তখন এদের আগে কমা হবে। বাদ বাকি ক্ষেত্রে আপনি কমা না দিলে সেটা কি ইউএসের রুলস অনুযায়ী কারেক্ট। ঠিক আছে, আর যদি আপনি দেন তাহলে ইউকের রুলস অনুযায়ী কারেক্ট। ব্যাস, এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। এই বাটের নানাবিধ ব্যবহার রয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু বাটের স্পেসিফিক কিছু ব্যবহার শিখব। আমরা বাটকে একটা মাল্টি ফাংশনাল ওয়ার্ড বলতে পারি। বাটকে কি বলতে পারি, মাল্টি ফাংশনাল ওয়ার্ড। এই বাটের অনেকগুলো ব্যবহার হয়। তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার। এটার পার্টস অফ স্পিচ কী ছিল, কোঅর্ডিনেটিং কনজাংশন, এটার পার্টস অফ স্পিচ। বাট এটি বাহারি পার্টস অফ স্পিচে অংশগ্রহণ করতে পারে। প্রথমত এটি হতে পারে অ্যাডভার্ব,
পার্টস অফ স্পিচ অ্যাডভার্বে যেতে পারে। যখন অ্যাডভার্ব হবে সেটা তখন অ্যাডভার্ব, আর যখন কনজাংশনে কাজ করবে তখন সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন ছাড়াও বাটের আরেকটা পার্টস অফ স্পিচ হতে পারে, আপনি ব্যবহার করতে পারবেন যেমন অ্যাডভার্ব হিসাবে। বাট ব্যবহার করতে পারবেন আপনি নাউন হিসেবে, বাটকে আপনি ব্যবহার করতে পারবেন রিলেটিভ প্রোনাউন হিসেবে, বাটকে আপনি ব্যবহার করতে পারবেন কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে, যেটা আমরা অলরেডি এখানে আলোচনা করে ফেলেছি। সো এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কী করতে পারবেন, বাটকে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর লাস্ট যে ব্যবহারটা সেটা হচ্ছে বাটকে আপনি ব্যবহার করতে পারবেন ভার্ব হিসেবে। তাহলে দেখুন একটা শব্দ বাট সেন্টেন্সের মধ্যে কতগুলো আকারে থাকতে পারে, কোঅর্ডিনেটিং কনজাংশন, রিলেটিভ প্রোনাউন, নাউন কিংবা অ্যাডভার্ব। এখন আপনাকে বুঝতে হবে যে এই বাট সেন্টেন্সের মধ্যে কখন অ্যাডভার্ব, কখন নাউন, কখন রিলেটিভ প্রোনাউন, কখন কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কখন ভার্ব। সো সিম্পলি যখন একটা স্বাভাবিক ভার্ব যেভাবে কাজ করে সেভাবে যদি বাট কাজ করে তাহলে সেটা ভার্ব। একটা স্বাভাবিক অ্যাডভার্ব যেভাবে কাজ করে যদি বাটের অর্থ সেরকম হয় তাহলে সেটা অ্যাডভার্ব। একটা স্বাভাবিক নাউন যেভাবে কাজ করে তখন যদি বাটও সেইভাবে কাজ করে তাহলে সেটা হচ্ছে কি নাউন। রিলেটিভ প্রোনাউন একটা স্বাভাবিক রিলেটিভ প্রোনাউন যেভাবে কাজ করে অ্যান্টিসিডেন্ট নিয়ে, সেক্ষেত্রে যদি বাটও এভাবে কাজ করে তাহলে বাট রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এই ব্যাপারগুলো আশা করি বুঝাতে পেরেছি। আমরা একটু ডিটেলসে আলোচনা করি। পিডিএফে খুব সুন্দর করে গুছানো আছে মাল্টি ফাংশনাল ইউজেস অফ বাট। প্রথমে আমরা আসি বাট অ্যাজ প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনের ক্যাটাগরিটা এখানে বলি নাই। দেখুন অ্যাডভার্ব বলেছি, নাউন বলেছি, রিলেটিভ প্রোনাউন বলেছি, কোঅর্ডিনেটিং কনজাংশন বলেছি, ভার্ব বলেছি, আরেকটা হচ্ছে প্রেপোজিশন। এই বাট শব্দটা প্রেপোজিশন হিসাবেও কাজ করতে পারে সেন্টেন্সে। ঠিক আছে, একজন বলেছেন আমরা কোনটা ফলো করবো, ইউএসএ নাকি ইউকে? এই ক্ষেত্রে ইউএসএর স্টাইলটাই বাংলাদেশে ফলো করা হয়। মানে ওই যখন ওয়ার্ড টু ওয়ার্ড কানেকশন হয় তখন কোনো কমা ইউজ করা হয় না আমাদের বাংলাদেশে। ঠিক আছে, আপনি লিখার ক্ষেত্রে লিখবেন সেক্ষেত্রে ইউএসএটা ফলো করবেন। ঠিক আছে, প্রিপোজিশন হিসেবে হয় না স্যার? হ্যাঁ, প্রিপোজিশন হিসেবে হয়, এইমাত্র আমরা মেনশন করেছি। সব কনজাংশন পরকে আমরা সাব যদি সেম হয় তাহলে কি সাব রিডিউসড করা যাবে? সাবজেক্ট যদি সেম হয় তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনকে আপনি রিডিউস করতে পারবেন কিনা বলছে। রিডিউস করা, এটাকে রিডিউসড বলে না, এটাকে আপনার মানে সেন্টেন্স থেকে চেঞ্জ করে অন্য কিছু মেইন করা। ঠিক আছে, মিনিং মানে এটাকে রিডিউস বলা যায় না। ঠিক আছে, কে বলেছেন এটা? শরাফত আলী ভাই। কোঅর্ডিনেটিং কনজাংশনে রিডিউসড হয় না, এটাকে আপনি চেঞ্জ করে অন্য একটা সেন্টেন্সে নিয়ে যেতে পারেন, মানে কম্পাউন্ড থেকে সিম্পলে নিতে পারেন। সাবজেক্ট সেম হলে আপনি কম্পাউন্ড থেকে এটাকে সিম্পল সেন্টেন্সে নিতে পারেন। সো আমরা এখন যেটা দেখব প্রথমেই বাট অ্যাজ প্রেপোজিশন। প্রেপোজিশন হিসেবে বাটের কি ব্যবহার সেটা আমরা একটু দেখি। তো নর্মালি একটা প্রেপোজিশন যেরকম কাজ করে ঠিক বাটটাও এভাবে কাজ করতে পারে। ঠিক আছে, বাট মিনস তখন বাটের মিনিংটা হচ্ছে কি অ্যাকসেপ্ট, ছাড়া বা ব্যতীত অর্থ হিসাবে ব্যবহৃত হয় যখন এটা কি প্রেপোজিশন। কনজাংশন হিসাবে যদি বসে তাহলে সেটা কিন্তু, তবে, ঠিক না? বাট কনজাংশনের বাইরে যদি প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আপনি অ্যাকসেপ্ট হিসেবে অনুবাদ করতে পারেন। ঠিক আছে, তো উই হ্যাড নাথিং বাট রেইন অল উইক। দেখুন, তবে এই ক্ষেত্রে এই বাট শব্দটা প্রেপোজিশন হিসেবে যখন বসে তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এভরিথিং, নাথিং, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, নোবডি, এইরকম শব্দগুলো থাকে। এইরকম শব্দগুলো কি ওই বাটের ক্ষেত্রে থাকে, এরকম ক্ষেত্রে দেখা যায়। উই হ্যাড নাথিং বাট রেইন অল উইক, এই বাটটা হচ্ছে এখানে কি একটা প্রেপোজিশন। তার মানে আমাদের সারা সপ্তাহ বৃষ্টি ছাড়া বা বৃষ্টি ব্যতীত আর কিছুই ছিল না, মানে সারা সপ্তাহ আমাদের বৃষ্টি লেগেই আছে।
দেয়ার ওয়াজ নো ওয়ান দেয়ার বাট হিম, তাকে ছাড়া এখানে আর কেউ ছিল না। বাটের অর্থ কি? ছাড়া বা ব্যতীত অর্থ হচ্ছে তাকে ছাড়া এখানে আর কেউ ছিল না। আই ডিডন্ট টেল এনি ওয়ান বাট মাই সিস্টার, আমি কাউকে বলিনি বাট মাই সিস্টার মানে আমার বোনকে ছাড়া আমি কাউকে এটা বলিনি। আই ডিডন্ট টেল এনি ওয়ান বাট মাই সিস্টার মানে আমি কাউকে বলিনি, বাট মাই সিস্টার মানে তবে আমি আমার বোনকে বলেছি, অনেকটাই এইরকম, ঠিক না? তো আই ডিডন্ট টেল এনি ওয়ান বাট মাই সিস্টার, এখানে আপনি বলতে পারেন আমার বোনকে ছাড়া আমি কাউকে বলিনি, আমি আর কাউকে এই কথাটা বলিনি। এখানে আরও উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো খেয়াল করবেন। তারপরে দেখুন, উই ইউজ অবজেক্ট প্রোনাউন আফটার বাট, বাটের পর আমরা তখন যদি প্রেপোজিশন হয় তাহলে আমরা কি করি? অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করি, যেমন বাট মি, বাট ইউ, বাট হিম। এভরিবডি বাট মি হ্যাজ পেইড, এভরিবডি বাট মি মানে আমাকে ছাড়া সবাই হ্যাজ পেইড টাকা দিয়েছে। নো ওয়ান বাট হিম, তাকে ছাড়া নো ওয়ান কেউ, উড গেট এ জব লাইক দ্যাট, তিনি ছাড়া আর কেউ এরকম চাকরি পাবে না। ইন ফর্মাল সিচুয়েশন উই ক্যান ইউজ সাবজেক্ট প্রোনাউন্স আফটার বাট, যদি অনেকটাই ফর্মাল সিচুয়েশন হয়, ফর্মাল লেটার কিংবা আপনি এডুকেশনাল কোনো ব্যাপারে যখন বাটকে ব্যবহার করবেন তখন আপনি অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার না করে সাবজেক্টিভ প্রোনাউনকেও ব্যবহার করতে পারবেন। যেমন এভরি ওয়ান বাট শি, বাট হার দিতেন, বাট এই ক্ষেত্রে ফর্মাল যেহেতু সেক্ষেত্রে আপনি বাট শি ব্যবহার করতে পারবেন। এভরি ওয়ান বাট শি, তার মানে এটা হচ্ছে ফর্মাল ইংলিশ, আর আগেরটা হচ্ছে কি স্পোকেন ইংলিশ, কিংবা এটাই এখন বেশি প্রচলিত মডার্ন ইংলিশ যেটাকে বলা হয়। মডার্ন ইংলিশ হিসেবে বাটের পর সবসময় কী ব্যবহার করবেন? বাটের পর অবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করবেন। কিন্তু ফর্মাল ইংলিশে আপনি খুবই ফর্মাল যে সিচুয়েশনে আপনি কি করতে পারবেন? সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই ব্যাপারটা। তারপরে দেখুন, অনেক সময় বাট ফর প্লাস রিজন এইরকম একটা এক্সপ্রেশন দেখা যায় সেন্টেন্সের মধ্যে বা পত্রিকা ঘাটলে। সো সেটার মানে কি? বাট ফর, এই দুটো একসাথে, ঠিক আছে? বাট ফর একসাথে দেখা যায় কোনো একটা সেন্টেন্সে বসছে। ইজ ইউজ টু ইন্ট্রোডিউস দ্য রিজন ওয়াই সামথিং ডিডন্ট হ্যাপেন, এমন একটা কারণ এখানে দেখায় যে এটার কারণে যেটা, কোনো একটা কারণে যেটা হয়নি, কোনো একটা কারণে যেটা হয়নি সেই কারণটা তুলে ধরার জন্য আমরা বাট ফর একসাথে ব্যবহার করি। কোন কারণ? যে কারণটার কারণে কোনো একটা জিনিস হয়নি মানে ব্যর্থ, প্রকাশ পায়নি, সেই কারণটার জন্য আমরা বাট ফর একসাথে ব্যবহার করি, ঠিক আছে? We can sometimes use it as an alternative to an if clause with a third conditional negative sentence. থার্ড কন্ডিশনাল নেগেটিভ সেন্টেন্সের পরিবর্তে আমরা এই বাট ফর এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। এখন পত্রিকায় যদি বাট ফর দিয়ে একটা সেন্টেন্স লিখে আপনি যদি এটা না জানেন যে এটা আসলে থার্ড কন্ডিশনালের একটা রূপ, তাহলে আপনি অনুভব করতে পারবেন না, মনে করবেন এটা আবার কি, ঠিক আছে? যেমন দেখুন, আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে কি, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর জেনারসিটি, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর জেনারসিটি মানে আপনার উদারতা যদি না থাকতো, না হতো, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর জেনারসিটি আই উডন্ট হ্যাভ বিন এইবল টু গো টু আমেরিকা, আমি আমেরিকা যেতে পারতাম না, যেতাম না। এই স্ট্রাকচারটাকে আপনি এভাবে লিখতে পারতেন, বাট ফর ইউর জেনারসিটি, বাট ফর ইউর জেনারসিটি। এই যে বাট ফর ইউর জেনারসিটি এই ফ্রেজটার অর্থই হচ্ছে আপনার উদারতা না হলে, না পেলে। দেখুন, এটা যদি আপনি না ধরেন, না অনুভব করেন বা আগে থেকে না জানেন, তাহলে সেন্টেন্স আপনি মিলাতে পারবেন না আক্ষরিকভাবে চিন্তা করলে। বাট ফর ইউর জেনারসিটি আই উডন্ট হ্যাভ বিন এইবল টু গো টু আমেরিকা, মানে কি আমি আমেরিকা যেতে পারতাম না। বাট ফর ইউর জেনারসিটি, বাট ফর ইউর জেনারসিটি মানে কি আপনার উদারতা না হলে, না পেলে। তার মানে এটা অন্য একটা মিনিং দিচ্ছে যে কেবল আপনার জেনারসিটির কারণেই আমি আমেরিকা যেতে পেরেছি, বুঝতে পেরেছেন? এটার অন্য একটা মিনিং হচ্ছে কি, বাট ফর ইউর জেনারসিটি, কেবল তোমার উদারতার জন্যই আমি আমেরিকা যেতে পেরেছি। এটার অন্য একটা মানে যেটা হিডেন, বাট দেখা যাচ্ছে আক্ষরিকভাবে বলা হচ্ছে যে বাট ফর ইউর জেনারসিটি, তোমার উদারতার কারণে, কেবল তোমার উদারতার কারণে আমি আমেরিকা যেতে পারতাম না।
তাহলে ব্যাপারটা কি হচ্ছে না, মিলতেছে না। দেখুন আপনি যদি অক্ষরে অক্ষরে অনুবাদ করেন, তোমার উদারতার কারণে, কেবল তোমার উদারতার কারণে আমি আমেরিকা যেতে পারতাম না, হইল? এটা হলো না। এটা হিডেন মিনিংটা হচ্ছে কি, কেবল তোমার জেনারোসিটির কারণে, যদি জেনারোসিটি না হতো তাহলে আমি যেতে পারতাম না। এটা হচ্ছে আপনার এই ইফ ক্লজের আরেকটা রূপ। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমরা অনেক সময় বলি না যে শুধু তোমার উদারতার কারণে, যদি তোমার উদারতা না পেতাম তাহলে আমি আমেরিকা যেতে পারতাম না, কেবল তোমার উদারতার জন্যেই আমি আমেরিকা যেতে পেরেছি, এরকম কথা আমরা বলি না? ওই কথাটা আপনি এভাবে বলুন, কেবল তোমার উদারতার জন্যই আমেরিকা যেতে পেরেছি, এটা আপনি এইভাবে নেগেটিভ করে বলবেন, এটাই ওটার মিনিং হচ্ছে। বাট ফর ইউর জেনারোসিটি আই উডন্ট হ্যাভ বিন এবল টু গো টু আমেরিকা। এটা হুবহু পত্রিকা থেকে, মানে পত্রিকায় ব্যবহৃত হয় এই বাট ফরের ব্যবহারটা। বাট ফর দ্য সাপোর্ট অফ মাই ফ্রেন্ডস, বাট ফর দ্য সাপোর্ট অফ মাই ফ্রেন্ডস মানে কি, আমার বন্ধুদের সাপোর্টের জন্য, যদি সাপোর্ট না হতো আই নেভার উড হ্যাভ সারভাইভড দ্যাট ডিফিকাল্ট টাইমস মানে কি, যে আমার বন্ধুদের সামর্থ্যের কারণে বা আমার বন্ধুদের কেবল সমর্থনের জন্য, যদি সমর্থন না পেতাম, এটার অনুবাদটা হচ্ছে কি, যদি সমর্থন না পেতাম তাহলে আমি বাঁচতে পারতাম না, বেঁচে থাকতে পারতাম না। বাট ফর দ্য চিলড্রেন, বাট ফর দ্য রেইলিং, বাট ফর দ্য ট্রাফিক, এইভাবে আপনি বাট ফরের ব্যবহারটা আলোচনা করবেন বা ইংলিশ সেন্টেন্সে আপনি দেখতে পাবেন, তখন আপনি এটাকে এইভাবে ইউজ করবেন। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি। শরাফত আলী ভাই বলেছেন হি লাইকড হার বাট হি ডিডন্ট লাভ হার। এটা কি এভাবে লেখা যায়? হি লাইকড হার বাট ডিডন্ট লাভ হার, এভাবে লেখা যায়? উনি প্রশ্ন করেছেন। দেখুন শরাফত আলী ভাই যে প্রশ্নটা করেছেন, আমরা একটু প্রশ্নটা বোর্ডে নিয়ে আসি। দেখুন উনি বলেছেন যে হি liked her, he liked her, একটা ক্লজ, he liked her। এখানে খেয়াল করুন, এখানে একটা, এটা হচ্ছে একটা সেপারেট একটা ক্লজ, হি লাইকড হার, সেপারেট ক্লজ। এখন আমরা এখানে আরেকটা ক্লজ আনতে পারি কমা দিয়ে, বাট she didn't like him। সো খেয়াল করুন এখানে হি লাইকড হার, সে তাকে পছন্দ করে, বাট শি ডিডন্ট লাইক হিম, বাট সে তাকে পছন্দ করে না। মানে এখানে সে একটা মেয়েকে পছন্দ করে কিন্তু সেই মেয়েটি তাকে পছন্দ করে না। এক্ষেত্রে আপনি দুটি ক্লজকে আলাদা আলাদা করে লিখেছেন, সেক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করেছি এবং কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে কমা ইউজ করেছি। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে কমা ইউজ করেছি আর বাকি একটা ক্লজ ইউজ করেছি। এখন এটা কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা যেহেতু সাবজেক্ট সেম, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সাবজেক্ট সেম, সেক্ষেত্রে আপনি এই বাক্যের এই পর্যন্ত উঠাই দিতে পারেন। কোন পর্যন্ত? এই যে কমা সহ এই যে সাবজেক্ট পর্যন্ত উঠাই দিতে পারেন। সরি, কমা এবং কি সাবজেক্ট, যেটা কমা এবং এটা আপনি উঠাই দিতে পারেন, কমা এবং কি শি, এই দুটো আপনি উঠাই দিতে পারেন।
হি লাইকড হার বাট ডিডন্ট লাইক হিম, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনি কমা এবং শিকে উঠাই দিতে পারেন, ঠিক আছে। হি লাইকড হার বাট ডিডন্ট লাইক হিম। এই ক্ষেত্রে মডার্ন ইংলিশ বলে যে আপনি কি করেছেন, এই ক্ষেত্রে এখন আর দুটি ক্লজের কানেকশন নাই। এখন কিসের কানেকশন? দুটি ক্লজের কানেকশন না, এখন হচ্ছে কি দুটি ভার্বের কানেকশন। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এখন দুটি ভার্বের কানেকশন করতেছে এই বাট, বাস। এখন এটা কম্পাউন্ড সেন্টেন্স না, এটা হচ্ছে কি একটা সিম্পল সেন্টেন্স। এটা হচ্ছে মডার্ন গ্রামার। মডার্ন গ্রামারের মধ্যে এখন হচ্ছে কি দুটি ভার্বকে আপনি কানেকশন করেছেন, দুটি ভার্বকে আপনি কানেকশন করেছেন। এটা হচ্ছে মডার্ন গ্রামারের মত। বাট ট্রেডিশনাল গ্রামারে বলা হয় যে এখনও এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। কারণ কি, ওদের মতে যে এইখানে একটা সাবজেক্ট আছে, ওই যে সাবজেক্ট আমরা এইমাত্র উঠাই ফেললাম, তারা মনে করে এইখানেও একটা সাবজেক্ট এখনও হিডেন আছে। এই কারণে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটি ক্লজ বাদ দিয়ে কানেকশন হয়েছে, এই কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামারের মত। বাট মডার্ন গ্রামার বলে যে যখন আপনি এখান থেকে সাবজেক্টটা উঠাই ফেলতেছেন, তখন এই বাট আর ক্লজ কানেকশন করে না, তখন বাট এই ভার্বের সাথে এই ভার্বের কানেকশন করে, তখন এটা কম্পাউন্ড ভার্বে পরিণত হয়। কিসে পরিণত হয়? এটাকে আপনি বলতে পারেন এটা হচ্ছে কম্পাউন্ড ভার্ব। তখন সেটা কম্পাউন্ড ভার্বে পরিণত হয়, তখন আর কম্পাউন্ড সেন্টেন্স না, কম্পাউন্ড ভার্ব, কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এরকম শব্দে পরিণত হয়। তখন সেটাকে আপনি কী বলবেন? এটাকে সিম্পল সেন্টেন্স বলবেন। এটা হচ্ছে মডার্ন গ্রামারের মত। আমাদের দেশে ট্রেডিশনাল গ্রামারটাকে বেশি ফলো করা হয়, সো ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আপনি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারেন। স্টিল নাও আপনি এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারেন, তবে এটা রিডিউসড না, এটা হাইট বলতে পারেন। যে এটা যেহেতু সেম সাবজেক্ট, এই কারণে আমরা এটাকে হাইট করে রেখেছি, ঠিক আছে। এই কনসেপ্টটা আপনি দিতে পারেন। ওকে, সো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। ও আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে সাবজেক্ট কিন্তু সেম না। আমি খেয়াল করিনি, আপনার সাবজেক্ট তো সেম না। আমি উদাহরণটা দেখি নাই। সাবজেক্ট সেম হলে, ঠিক আছে, অবশ্যই সেন্টেন্সটা কী হবে? সাবজেক্ট সেম হলে। আমার যে আলোচনা সেটা ঠিক আছে, তবে সেন্টেন্সের সাবজেক্টটা সেম হতে হবে। সাবজেক্ট কিন্তু এক্ষেত্রে আপনার সেম ছিল না। তাহলে সাবজেক্টটা হবে কি, যে শি লাইক, ধরেন আমরা এরকম বলি যে শি লাভস রিতা, সে রিতাকে ভালোবাসে। অ্যান্ড সে রিতাকে ভালোবাসে, বাট শি হেটস, ধরেন লিখলাম রত্না। এই ক্ষেত্রে দেখুন সাবজেক্ট সেম, শি লাভস রিতা বাট শি হেটস রত্না। যেহেতু দুটোই মেয়ে, আমরা এখানে জেন্ডার পরিবর্তন করে এটা হি দেই, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট সেম, অবশ্যই সাবজেক্ট সেম হলে কেবল আপনি হাইড করতে পারবেন, সাবজেক্ট সেম না হলে কিন্তু না। আগেরটা আমি খেয়াল করিনি, দেখুন এখানে আপনার সাবজেক্ট কি সেম, হি লাভস রিতা বাট হি হেটস রত্না। সে রিতাকে ভালোবাসে কিন্তু সে রত্নাকে ঘৃণা করে। এই ক্ষেত্রে আপনি এখানে কমা ইউজ করেছেন, সাবজেক্ট সেম। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেই ক্ষেত্রে আপনি এই যে কমা এবং এই যে সাবজেক্ট, এটা আপনি হাইড করে ফেলতে পারেন। হাইড করে আপনি লিখতে পারেন হি লাভস রিতা বাট হেটস রত্না, ঠিক আছে। এই ক্ষেত্রে মডার্ন গ্রামার মনে করে যে এখানে আপনি কি করেছেন দেখুন তো, এখানে বাট দিয়ে আপনি লাভস এবং হেটস দুটা ভার্বকে কানেকশন করেছেন। সাবজেক্ট সেম, দুটা ভার্বকে কানেকশন করেছেন, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এটা মডার্ন গ্রামার বলে। আর ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী তারা মনে করে যে এখানে তো একটা হাইট সাবজেক্ট আছে, তার মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুটি ক্লজকে আপনি কানেকশন করেছেন, তার মানে এটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স।
আশা করি এই আলোচনাটা আমি বোঝাতে পেরেছি। ওকে, সাবজেক্ট সেম ছিল না, এখন সেমের ব্যাপারটা দেখুন, সেম হলে এটা, কিন্তু সাবজেক্ট যদি ভিন্ন হয় তখন আপনি সাবজেক্ট হাইড করতে পারবেন না, ঠিক আছে? সাবজেক্ট সেম হলে আপনি তখন হাইড করতে পারবেন না। যেমন ধরেন বললাম, এখানে লিখলাম রহিম হেটস রিতা বাট রিতা লাভস রহিম। এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই হাইড করতে পারবেন না। আমি এটা খেয়াল করি নাই আগেরটা। এই ক্ষেত্রে দেখুন আপনি কিন্তু হাইড করতে পারবেন না। রহিম হেটস রিতা বাট রিতা লাভস রহিম, এই ক্ষেত্রে আপনি হাইড করতে পারবেন না। এখানে বাটের আগে একটা কমা হবে, বাটের আগে একটা কমা হবে। ওকে, বাটের আগে কি একটা কমা হবে, এই ক্ষেত্রে আপনি এটা হাইড করতে পারবেন না। যদি এটা সেম সাবজেক্ট হতো এটা হাইড করতে পারতেন। এটা হাইড করে আপনি ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী সেটাকেও আপনি কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারতেন। তো মডার্ন গ্রামারে বলে যে এটা ভার্ব কানেকশন হয়েছে, এখন আর ক্লজে কানেকশন না। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা এখানে এরপর আমরা আলোচনা করতেছিলাম বাট ফর। এটা বাট ফরের ব্যাপারটা হচ্ছে কি, যে কেবল এটার জন্য যদি এটা না হতো। এটার অনুবাদটা কীভাবে করবেন, কেবল এটার জন্য, বাট ফরের পর এখানে সামথিং আসবে, তাহলে কেবল এটার জন্য যদি এটা না হতো, যদি এটা না হতো তাহলে আমার এই হতো সেই হতো, ঠিক আছে? এইরকম কনসেপ্টে বাট ফরকে ইউজ করবেন। যাই হোক, আমরা বাটের নেক্সট ব্যবহারটায় আসি, সেটা হচ্ছে কি বাটকে আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। বাটকে যখন আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেন তার অর্থ হয় অনলির মতো। তার অর্থ হয় কি অনলির মতো, অনলি। যেমন দে হ্যাভ বাট 2 weeks টু গেট রেডি। প্রস্তুত হওয়ার জন্য তাদের কাছে কেবল 2 সপ্তাহ সময় রয়েছে। ইফ দে হ্যাড বাট গিভেন মি এ চান্স, বাট গিভেন মি এ চান্স মানে তারা যদি কেবল আমাকে সুযোগটা দিত, তাহলে এখানে যদি তারা আমাকে কেবল সুযোগটি দিত, এখানে বাট হচ্ছে কি অ্যাডভার্ব। হি ওয়াজ হেয়ার বাট 5 minutes এগো, সে এখানে ছিল কেবল 5 মিনিট আগে। শি ইজ স্টিল বাট এ চাইল্ড, সে এখনও কেবল একটা শিশু। শি ইজ স্টিল বাট আ চাইল্ড, সে এখনও কেবল একজন শিশু। তার মানে অ্যাডভার্ব হিসেবে বাটের অর্থ যখন কেবল হয়, কেবল, তখন আপনি বাটের অর্থ যখন কেবল হয় তখন আপনি বাটকে অ্যাডভার্ব বলতে পারেন, ঠিক আছে? এই ব্যাপারটা। এরপর দেখুন, ইউজড ইন নেগেটিভ স্টেটমেন্ট টু সে দ্যাট সামথিং মাস্ট হ্যাপেন, মানে নেগেটিভ স্টেটমেন্টে কোনো একটা জিনিস অবশ্যই ঘটবে, সেক্ষেত্রেও আমরা বাটকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি। এনিওয়ান হু রিডস দ্য বুক, যে কেউ যে এই বইটা পড়বে, ক্যানট বাট ফিল, ক্যানট বাট ফিল, আমরা অনেক এই ক্যানট বাটের ব্যবহারটা আমরা অনেকেই জানি। আই ক্যানট বাট ওন্ডার মানে কি আমি আশ্চর্য না হয়ে পারি না, তার মানে কি অবশ্যই আমি আশ্চর্যান্বিত হই। আই ক্যাডন্ট বাট ওন্ডার, এটা আমরা সবাই জানি। আই ক্যানট বাট হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য না করে পারি না। ওইখানে যে বাটটা ব্যবহার করেন সেটা হচ্ছে অ্যাডভার্বের বাট, ঠিক আছে? আই ক্যানট হেল্প ইউ, আই ক্যানট হেল্প ইউ, সরি আই ক্যানট বাট হেল্প ইউ, আই ক্যানট বাট হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য না করে পারি না। এক্ষেত্রে বাটের ব্যবহারটা হচ্ছে আবশ্যকতা বোঝায়। অল বাট একটা কম্পাউন্ড অল বাট হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটার মানে হচ্ছে অলমোস্ট কমপ্লিটলি, অল বাট। আই হ্যাড অল বাট ফিনিশড মানে অল বাট ফিনিশ মানে হচ্ছে আই হ্যাভ অলরেডি ফিনিশড। আই হ্যাড অল বাট ফিনিশড মানে হচ্ছে আই হ্যাড অলরেডি ফিনিশড মানে আমি প্রায় শেষ করে ফেলেছি। এইরকম ক্ষেত্রে অল বাট ব্যবহৃত হতে দেখা যায়। ওকে, আমরা পরে আসি বাটের নাউন হিসেবে কীভাবে ব্যবহৃত হয়। নাউন হিসেবে বাটের ব্যবহারটা কীরকম? নাউন হিসেবে বাটের ব্যবহারটা হচ্ছে যে এটি আমরা ওই জ্বালাতন করা অর্থে ব্যবহৃত করি, যে কিন্তু কিন্তু করতেছো কেন আমার সাথে, কোনো কিন্তু কিন্তু করা যাবে না। সেক্ষেত্রে বাটকে আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আই ওয়ান্ট দিস ডান টুডে মানে আমি এটা করতে চাই, করাতে চাই। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার
এনি বার্ডস, আমি কোনো কিন্তু শুনতে চাই না, অ্যাবাউট ইট। I don't want to hear any buts about this, about it. এটা নিয়ে আমি কোনো বাট, কোনো কিন্তু শুনতে চাই না। সেক্ষেত্রে এই বাট হচ্ছে নাউন এবং এটা অ্যাস যুক্ত করে এটা প্লুরাল করা হয়েছে, মানে আমি কোনো কিন্তু শুনতে চাই না বা কোনো ঝামেলা শুনতে চাই না। বাংলায় অনুবাদ করতে পারেন কোনো কিন্তু শুনতে চাই না, কোনো কিন্তু করা যাবে না, কোনো ঝামেলা পেঁচানো যাবে না, পাকানো যাবে না, এরকম অনুবাদ করতে পারেন। তারপরে দেখুন, অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, যতদূর আমি জানি, শি ইজ দ্য মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, সেই ছিল মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। অ্যান্ড দেয়ার আর নো ইফস, এখানে ইফও কিন্তু নাউন, অ্যান্ড অর বাটস অ্যাবাউট ইট। দেখুন এই ক্ষেত্রে অ্যান্ডও কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। সো অ্যান্ড নাউন, ইফ নাউন, বাট এখানে কিন্তু নাউন। দেয়ার আর নো ইফস, নো অ্যান্ডস, নো বাটস অ্যাবাউট ইট, মানে সে এখন পর্যন্ত সবচেয়ে কোয়ালিফাইড ক্যান্ডিডেট। এইখানে কোনো যদি নেই, এখানে কোনো এবং নেই, এখানে কোনো বাটস নেই, এখানে কোনো কিন্তু নেই, ঠিক আছে? তার মানে তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী এবং এটি সম্পর্কে কোনো যদি বা কিন্তু এবং কিছুই নেই, মানে কোনো ঝামেলা নেই, কোনো নিঃসন্দেহে। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। সেক্ষেত্রে এখানে ইফ, অ্যান্ডস আর যে বাটসগুলো ব্যবহার করা আছে এগুলো নাউন। বাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হিসেবে বাট ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে বাটের ভিতরে কিছু জিনিস হাইড থাকে। যেমন দেখুন, দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্ন। দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্ন, মানে হচ্ছে কি এমন কোনো গোলাপ নেই যার কোনো কাঁটা নেই। দ্যার ইজ নো রোজ বাট হ্যাজ সাম থর্ন, এর মানে হচ্ছে এই বাটের একটা মিনিং হবে, এক্সপান্ডেড একটা রূপ হয়, সেটা হচ্ছে কি দেয়ার ইজ নো রোজ উইচ ডাজন্ট, এটাকে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন বলা হয়। দেয়ার ইজ নো রোজ উইচ ডাজন্ট হ্যাভ সাম থর্ন, এই বাটের মানেটা হচ্ছে উইচ ডাজন্ট হ্যাভ, উইচ ডাজন্ট, এই নেগেটিভ রিলেটিভ প্রোনাউনকে আমরা বাট দিয়ে লিখি। আর একটা জনপ্রিয় উদাহরণ সেটা হচ্ছে কি দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে এটার মানে কি, এই বাটের মানে কি এখানে দ্যার ইজ নো মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এই হু ডাজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বাট। আর তার মানে নেগেটিভ রিলেটিভ প্রোনাউনকে আমরা বাট দিয়ে প্রকাশ করি এবং এই বাট হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে বাট একটা প্রোনাউন, ঠিক আছে? এবার আমরা আসি বাট অ্যাজ ভার্ব। একজন একটা সেন্টেন্স লিখেছে, সেটা হচ্ছে কি বাট মি নো বার্ডস, ঠিক আছে? বাট মি নো বার্ডস, এখানে বাট ভার্ব, বাট কি এখানে ভার্ব। দেখুন বাট হচ্ছে ভার্ব, বাটের পাস্ট ফর্ম হচ্ছে বাটেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বাটেট এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি বাটিং, বাটিং। বাটের অর্থ কি, বাটের অর্থ হচ্ছে জ্বালাতন করা, কাউকে খোঁচানো। আমরা অনেক সময় বলি না টিটকারি, জ্বালাতন করি, অনেক সময় অনেক কিছু করি আমরা, সেই ব্যাপারটাকে বলা হয় বাট। বাট মানে হচ্ছে কি খোঁচানো, জ্বালাতন করা, রাগানো, কাউকে টিটকারি করা, এইরকম অর্থে আমরা বাটের ব্যবহারটা করে থাকি, ঠিক আছে? বাট মি নো বার্ডস, এখানে বাট হচ্ছে ভার্ব, মি নো বার্ডস এখানে বার্ডস হচ্ছে নাউন, শেষের বার্ডস হচ্ছে নাউন, মানে আমার কাছে বা আমাকে জ্বালাতন করবা না, আমার কাছে কোনো কিন্তু করবা না, ঠিক আছে? বাট মি মানে আমাকে জ্বালাবা না, কি দিয়ে, নো বার্ডস দিয়ে, নো বার্ডস দিয়ে, ঠিক আছে? নো বার্ডস, বাট মি নো বার্ডস, আমাকে জ্বালাতন করো না, আমতা করো না, কোনো যদি এবং কিন্তু করো না, কোনো ঝামেলা পাকায়ও না। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি বাট মি নো বার্ডস, আমার এখানে কোনো জ্বালাতন করবা না। এবং এখানে বাট হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলি না অনেক সময় ডোন্ট ডিস্টার্ব মি, নেগেটিভ ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে হচ্ছে কি আদেশ, অনুজ্ঞাসূচক বাক্য। এখানে বাট হচ্ছে ভার্ব, সরাসরি ভার্ব দিয়ে যেসব সেন্টেন্স শুরু হয় সেগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, ঠিক আছে? এবং এই নো ভার্স হচ্ছে একটা, এই যে নো ভার্স মি আমার কাছে, কার কাছে, আমার কাছে, এটা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট, আর নো ভার্স হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। নো ভার্স হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, নো ভার্স হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। তো আমরা ওই যে আইডি ফরম্যাটে লিখেছি, এই কারণে কোনো প্রেপোজিশন আনি নেই, বাট মি নো ভার্স, ওকে?
সো এই ছিল আমাদের আজকের ক্লাস, এবং আজকে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করেছি সেটি হচ্ছে বাটের ব্যবহার নিয়ে আলোচনা করেছি একটু বিস্তারিত, যেহেতু বাটের অনেকগুলো ফাংশন, অনেকগুলো কাজ, সে কারণে আমরা বাটকে একটু বেশি সময় নিয়ে আলোচনা করেছি। তবে আমরা আলোচনা করছি এগুলো কি নিয়ে, আলোচনা করছি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে। আমরা নেক্সট ক্লাসে কোঅর্ডিনেটিং কনজাংশনের দুটি টপিকস আলোচনা করেছি, অ্যান্ড আলোচনা করেছি, আর হচ্ছে আমরা বাট আলোচনা করেছি। এরপর আছে কি অর আলোচনা করেছি, তারপর আলোচনা করেছি কি নিয়ে, ফর নিয়ে। বাকি আছে কি, বাকি আছে আপনার ইয়েট, বাকি আছে সো। এরপর আমরা চলে যাব সাবঅর্ডিনেটিং কনজাংশনে, কোরিলেটিং কনজাংশনে নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। গিভ অ্যানাদার এক্সাম্পল। ঠিক আছে, একজন বলছেন আরেকটা এক্সাম্পল দিতে, যেমন ডোন্ট বাট মি। ডোন্ট বাট মি মানে কি, ডোন্ট বাট মি এর মানে হচ্ছে কি, আমাকে জ্বালায়ও না, আমাকে খোঁচায়ও না, আমাকে বিরক্ত করো না। ঠিক আছে, ডোন্ট বাট মি, বাট এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল, ওই যে নেগেটিভ, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কীরকম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো ম্যান বাট লাভস হার হাজব্যান্ড, হিজ ওয়াইফ। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল। প্রেপোজিশন নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি, ফারহাদ ইস্তিয়াক ভাই, আমরা একদম ফার্স্ট ফেজে আলোচনা করে ফেলেছি। ফিফথ ফেজে প্রেপোজিশন নিয়ে আলোচনা করবে এরকম কিছু বলি নাই আমরা, আর প্রেপোজিশন নিয়ে আলোচনা তো অলরেডি করে ফেলেছি। কোথায় এটা, একদম ফার্স্ট ফেজে। ফার্স্ট ফেজে প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছি, প্রেপোজিশনকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি। এক হচ্ছে কি প্রেপোজিশনাল ভার্ব, ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব, আর হচ্ছে প্রেপোজিশনাল ভার্ব। এই আর বাইরে যেগুলো আছে প্রেপোজিশনের ব্যবহার, এগুলো হচ্ছে ছোটো ক্লাসের পড়া। ইন হবে কোথায়, অন হবে কোথায়, এগুলো ছোটো ক্লাসের পড়া, ঠিক না? এগুলোতে গ্রামারে তো কিছু নাই। ইন হবে কোনো কিছুর মধ্যে হলে, অন হবে কোথায়, উপরে হলে, এগুলো গ্রামারের মানে এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা, যেটা ছোটো থেকে আপনারা পড়ে আসছেন। প্রেপোজিশন নিয়ে আমি আলোচনা মানে যেটা করেছি ফার্স্ট ফেজে, প্রেপোজিশনাল ভার্ব, তারপর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল প্রেপোজিশনাল ভার্ব, যেগুলো প্রেপোজিশন নিয়ে আপনাকে জ্বালায় গ্রামারটার, সেই ব্যাপারটা আলোচনা করেছি। ওকে, সো আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে নেক্সট টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।